ওয়েলকাম এভরিওয়ান। এইচএস থার্ড সেমিস্টার ক্যান্ডিডেটদের জন্য আজকের ভিডিও মোস্ট ইম্পর্টেন্ট হতে চলেছে। আজকে থেকে কিন্তু আমি তোমাদেরকে এবিটিএ সলভ করা শুরু করে দিব। তোমাদের এবিটিএ টেস্ট পেপার কিন্তু প্রকাশিত হয়ে গেছে। ক্লাস 12 থার্ড সেমিস্টার এই বছর তোমরা যারা থার্ড সেমিস্টার পরীক্ষা দিচ্ছ, উচ্চ মাধ্যমিক প্রথমবার সেমিস্টার বোর্ডে পরীক্ষা, তো এবিটিএ টেস্ট পেপার কিন্তু বেরিয়ে গেছে থার্ড সেমিস্টারের। আজকে থেকে এটা আমি সলভ করা শুরু করব। বিগত বছরগুলোর মতো একদম সম্পূর্ণ বিনামূল্যে কিন্তু আমি তোমাদেরকে এবিটিএ টেস্ট পেপার সলভ করে দেবো, ঠিক আছে? তো এই মুহূর্তে আজকের ভিডিও তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। পাশাপাশি তোমাদের জন্য কিন্তু খুব তাড়াতাড়ি সাজেশনও আসছে। বায়োলজিতে আমার সাজেশনে কিন্তু শেষ কথা, বিগত বছরগুলোতে আমার সাজেশন থেকে 100% কমন এসেছে, 100% কমনের কিন্তু অপ্রতিরোধ রেকর্ড অব্যাহত, ঠিক আছে? তো আজকে থেকে আমি এবিটিএ সলভ করা শুরু করে দিচ্ছি। আমি বায়োলজি পোর্শনটা গোটাটাই তোমাদেরকে সলভ করে দেবো, পুরোটা যতগুলো পেপার রয়েছে এখানে সবগুলো কিন্তু আমি তোমাদেরকে সলভ করে দেবো। আজকে আমি দুটো পেপার সলভ করব, বায়োলজিক্যাল সায়েন্স যেটা হচ্ছে SC 16 এবং SC 28, দুটো পেপার সলভ করে দিচ্ছি। তার আগে বলছি, যারা যারা আমাদের চ্যানেলে নতুন ভিডিও দেখছো এখনই সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করো এবং এই ভিডিওটি প্রচুর 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 শেয়ার করে দাও, ঠিক আছে? এবং ডেসক্রিপশনে দেখো হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলে দেওয়া হয়েছে তোমাদের জন্য, ব্র্যান্ড নিউ হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলে দেওয়া হয়েছে। সেটি ক্লিক করে সরাসরি হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে যাও, ঠিক আছে? পাশাপাশি তোমাদের জন্য এইচএস থার্ড সেমিস্টার বায়োলজি সাজেশন উইথ অ্যান্সার পিডিএফ, যেটা 100% কমন, ঠিক আছে? তার সঙ্গে কিন্তু এইচএস বায়োলজি সুপার ক্র্যাশ কোর্সের একদম রেকর্ডেড ভিডিও তোমরা পেয়ে যাবে, ঠিক আছে? এবং ন্যূনতম কোর্স ফি রাখা হয়েছে। যারা সিরিয়াস, যারা ভাবছো, যারা ভেঙে পড়েছো যে কিছু পড়োনি, এই কমার্স কিছু পড়োনি, থার্ড সেমিস্টারে কি হবে, কেমন প্রশ্ন হবে, কারণ এবছর প্রথম সেমিস্টার মোডে তোমরা পরীক্ষা দিচ্ছ, প্রিপারেশন ভালো না, একদম মন খারাপ করবে না, তোমাদের পাশে আমি রয়েছি, ঠিক আছে? এবং এখানে কিন্তু যারা যারা এই সাজেশনটা পারচেজ করবে, এইচএস বায়োলজি থার্ড সেমিস্টার আনসার পিডিএফ, এর সঙ্গে তোমরা কি কি পাচ্ছ? পুরো উত্তর সহ পাচ্ছ, পাশাপাশি মক টেস্ট পেয়ে যাচ্ছ, এবং তার সাথে মক টেস্ট তো পাচ্ছ, পুরো অ্যান্সার সহ পিডিএফ পাচ্ছ, তার সাথে কিন্তু রেকর্ডেড লেকচার ভিডিও কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ। ন্যূনতম কোর্স ফি রাখা হয়েছে 205 টাকা, ন্যূনতম কোর্স ফি 205 টাকা রাখা হয়েছে। যারা যারা এইচএস থার্ড সেমিস্টার সুপার কোর্স সাজেশন অ্যান্সার পিডিএফ নিতে চাইছো, 8768035331, 8768035331 এই নম্বরে সরাসরি হোয়াটসঅ্যাপ মেসেজ করো, ঠিক আছে? ন্যূনতম কোর্স ফি রাখা হয়েছে। পাশাপাশি ডেসক্রিপশনে দেখো হোয়াটসঅ্যাপের লিংক দেওয়া রয়েছে গ্রুপের, সেই লিংক ক্লিক করে সরাসরি যুক্ত হয়ে যাও। তো আজকে আমি তোমাদেরকে সরাসরি কিন্তু আমি এবিটিএ সম্পূর্ণ বিনামূল্যে সলভ করে দিচ্ছি, ঠিক আছে? তো দেখো, আমি প্রথম পেজটা যেটা প্রথমে SC 16 এটা সলভ করছি। তো ডিম্বক বৃন্তের সাথে যে স্থানে মিলিত হয়, তো এটা আমরা সকলে জানি হচ্ছে হাইলাম বা ডিম্বক নাভি। নিচের কোন বক্তব্যটি সঠিক নয়, কোনটা সঠিক নয় সেটা বলেছে কিন্তু, ঠিক আছে? তো দেখো, অনেক প্রজাতির পরাগরেণু অ্যালার্জি সৃষ্টি করে, এটা তো ঠিক হবে। তারপরে দেখো কি বলেছে, ফসল উৎপাদন প্রক্রিয়ায় তরল নাইট্রোজেন সংরক্ষিত পরাগরেণু ব্যবহার করা হয়, এটাও ঠিক সঠিক নয় বলেছে। ট্যাপেটাম পরাগধানী বিতরণে সাহায্য করে, এটা সঠিক নয়। পরাগরেণুর এক্সাইন স্পোরোপলিনেন দ্বারা তৈরি, এটাও সঠিক। ট্যাপেটাম কি আমরা জানি যে পরাগধানী প্রাচীরে 4টা লেয়ার থাকে, ঠিক আছে? এপিডার্মিস, তারপরে প্রথমটা হচ্ছে এপিডার্মিস, তারপরে এন্ডোথেসিয়াম, তারপরে মধ্যস্থ, তারপরে সবার লাস্টে হচ্ছে ট্যাপেটাম। এটা রেণু ত্রিকোষকে রক্ষা করে বা পরাগধানীকে প্রোটেকশন করে, তো বিদারণে তো কোনো সময় সাহায্য করবে না, ঠিক আছে? গেইটোনোগ্যামির ক্ষেত্রে যে প্রক্রিয়াটি ঘটে, তো গেইটোনোগ্যামি কি? দেখো, গেইটোনোগ্যামি হচ্ছে একই উদ্ভিদে দুটি ফুলের মধ্যে স্বপরাগযোগকে আমরা গেইটোনোগ্যামি বলি। তাহলে সেক্ষেত্রে এটাই উত্তর হবে, একটি উদ্ভিদের ফলের পরাগরেণু ওই উদ্ভিদেরই অন্য ফুলকে নিষিক্ত করে। 4 নাম্বার, দ্বিনিষেক কি হবে? দ্বিনিষেক মানে আমাদের দুটো ডিম্বাণু, একটা ডিম্বাণু থাকে, দুটো শুক্রাণু থাকে, একটা শুক্রাণু একটা ডিম্বাণুকে নিষিক্ত করে জায়গোট তৈরি করবে, আর একটা শুক্রাণু নির্ণীত নিউক্লিয়াসকে নিষিক্ত করে শস্য নিউক্লিয়াস তৈরি করবে, ঠিক আছে? তাহলে দ্বিনিষেক পদ্ধতি কি? দ্বিনিষেক পদ্ধতি হচ্ছে, প্রথমটা তো হবে না, দুটি পুংগ্যামেটের একটা ডিম্বাণুর সঙ্গে হবে না, দুটি মেরি নিউক্লিয়াস হবে না, একটা পরাগনালী দুটি হবে না। এই যে সিনগ্যামি এবং ত্রৈধ মিলন। সিনগ্যামি কি? মানে একটা শুক্রাণু এবং একটা ডিম্বাণু, শুক্রাণু ডিম্বাণুর মিলনকে সিনগ্যামি বলে। আর ত্রৈধ মিলন মানে এখানে ট্রিপল ফিউশন বোঝাচ্ছে, ঠিক আছে? নির্ণীত নিউক্লিয়াসে 2n থাকে, তার সাথে একটা শুক্রাণু এসে যুক্ত হচ্ছে, তো এটাকে ত্রৈধ মিলন বলে। তারপরে দেখো 5 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত বিবৃতিগুলোর মধ্যে কোন বিবৃতিটি সঠিক, কোনটা সঠিক সেটা কিন্তু নির্বাচন করতে বলেছে। কোশ্চেন কিন্তু ভালো করে পড়তে হবে। কোনটা সঠিক? দেখো, এখানে হবে ভুট্টার দানার প্রোটিনে অ্যাডিউরন স্তর থাকে। তারপরে দেখো, এখানে মিলাতে হবে। প্লাসেন্টা কি হবে? HCG, ঠিক আছে? লেটিক কোষ থেকে অ্যান্ড্রোজেন বা টেস্টোস্টেরন খরিত হয়। জেনা পেলুসিডা হচ্ছে ডিম্বাণুর আবরণ, আর বাল্বো ইউরেথাল গ্রন্থি হচ্ছে পেনিসকে পিচ্ছিল করে। তাহলে এটা হবে বি, ঠিক আছে? A2 B3 C4 D1। নেক্সট দেখো 7 নম্বর কোশ্চেন, কোনটি শুক্রাণু পরিবহনের সঠিক পথ?
তো শুক্রাণু পরিবহনের সঠিক পথ কি? দেখো প্রথমে রেটিটেস্টিস হবে, তারপরে ইফারেন্ট ডাকটিওলস, তারপরে এপিডিডাইমিস, তারপরে ভাস ডিফারেন্স। ভাস ডিফারেন্স হচ্ছে শুক্রনালী, ঠিক আছে। রেটিটেস্টিস এবং এপিডিডাইমিসের মাঝখানে ইফারেন্ট ডাকটিওলস থাকে, তো এটা কিন্তু একদম সঠিক, এই নাম্বারটাই হবে। রেটিটেস্টিস, তারপরে ইফারেন্ট ডাকটিওলাস, তারপরে হচ্ছে এপিডিডাইমিস, তারপরে ভাস ডিফারেন্স, ঠিক আছে। তো দেখো এখানে আমি তোমাদেরকে সলভ করে দিচ্ছি। পাশাপাশি যারা এইচএস থার্ড সেমিস্টার সাজেশন অ্যান্সার পিডিএফ নিতে চাইছো, সরাসরি আমাকে হোয়াটসঅ্যাপে তোমরা মেসেজ করবে, ঠিক আছে, 8768035331 এই নম্বরে। পাশাপাশি ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া রয়েছে, সেটি ক্লিক করে যুক্ত হয়ে যাও, সরাসরি নম্বরে মেসেজ করো, একদম অ্যান্সার পিডিএফ তোমরা পেয়ে যাবে সাজেশনের। পাশাপাশি টপিক ওয়াইজ রেকর্ডেড ভিডিও কিন্তু থাকবে তার সাথে। ট্রান্সলেশনে প্রারম্ভিক দশা, দেখো ট্রান্সলেশনে প্রারম্ভিক দশাতে কি হয়? টিআরএনএ এর অ্যামাইনো অ্যাসাইলেশন হয়, তো অ্যামিনেশন আছে, এটা অ্যাসাইলেশন হবে, তো এটাই হবে সঠিক উত্তর। তারপরে দেখো কি বলেছে, আচ্ছা এটা 21 নম্বর প্রশ্ন। আচ্ছা এখানে 7 পর্যন্ত আছে, দেখো নেক্সট 8 নম্বর প্রশ্ন। দেখো কোনটা ভুল তথ্য? ভুল তথ্যটি চিহ্নিত করতে বলেছে। তো ভুল তথ্য কি হবে? দেখো এলএইচ এবং এফএসএইচ উভয় ওভ্যুলেশন প্রক্রিয়া নিয়ন্ত্রণ করে, এটা কিন্তু একদম সঠিক, ঠিক আছে। ফলিকিউলার দশায় এলএইচ এবং এফএইচ উভয়ের মাত্রা হ্রাস পেতে থাকে, এটা ভুল। ফলিকিউলার দশায় কিন্তু এফএসএইচ এর মাত্রা বৃদ্ধি পাবে। এফএসএইচ কি করবে? গ্রাফেন ফলিকলকে বড় করবে, তারপরে গ্রাফেন ফলিকলকে ফাটাই হচ্ছে এলএইচ। এলএইচ অ্যান্ড্রোজেন খননকে উদ্দীপিত করে, এটাও ঠিক। দেখো এফএসএইচ স্যালুটরি কোষ থেকে স্পারমাটোজেনেসিস প্রক্রিয়াকে সাহায্য করে, এটাও ঠিক। অনেকে কিন্তু ভাবে যে এফএসএইচ হয়তো মেলদের ক্ষেত্রে কাজ করে না, কিন্তু এফএসএইচও কিন্তু মেলদের ক্ষেত্রে কাজ করে, স্পারমাটোজেনেসিসে সাহায্য করে, তো এটা হবে। ফলিকুলার দশায় এলএইচ ও এফএসএইচ উভয়ের মাত্রা হ্রাস পেতে থাকে, ঠিক আছে। দেখো 9 নম্বর প্রশ্ন কি বলেছে? মরুলা সংক্রান্ত নিচের কোন বর্ণনাটি সঠিক? তো দেখো এখানে মরুলার ক্ষেত্রে অবিভাজিত জাইগোটের তুলনায় কম পরিমাণে সাইটোপ্লাজম, তৎসহ কম ডিএনএ থাকে, এটাও হবে না, এটাও হবে না। দেখো মরুলের ক্ষেত্রে কিন্তু সাইটোপ্লাজমের পরিমাণটা সমান থাকবে, জাইগোট থেকে মরুলা হয় কিন্তু ডিএনএটা দ্বিগুণ হয়ে যায়, ডিএনএ পরিমাণটা বাড়ে, কারণ ডিএনএ রেপ্লিকেশন হয়, তো এটা হবে। অবিভাজিত জাইগোটের তুলনায় মরুলাতে সাইটোপ্লাজম সমান পরিমাণে থাকে কিন্তু অনেক বেশি ডিএনএ থাকে মরুলাতে, ঠিক আছে। নেক্সট 10 নাম্বার, এখানে ছবি দেওয়া রয়েছে, দেখো ডায়াগ্রাম বেসড প্রশ্ন, এটা আমরা ছবিটা দেখে বুঝতে পারছি এটা ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেম। তো দেখো এখানে আমাদেরকে চিনতে হবে কোনটা সঠিক অপশন, সেই অনুযায়ী চিনতে হবে, ঠিক আছে। তাহলে দেখো এখানে আমরা কি জানি, এখানে আঙ্গুলের মতো অংশগুলোকে ফ্রিম্বি বলে, ফ্রিম্বির উপরে থেকে ইনফান্ডিবুলাম, ইনফান্ডিবুলাম বা ফানেল, এর আঙ্গুলের মতো অংশগুলোকে বলা হয় ফিম্ব্রি, ঠিক আছে। এটা তো ডিম্বাশয়, এটা সার্ভিক্স, এটা যে যোনি, ঠিক আছে, এটা জরায়ু বা ইউটেরাস। তো দেখো কোনটা সঠিক, আর পাঁচিরটাকে আমরা বলি এন্ডোমেট্রিয়াম। তো এখানে আমরা যদি অপশনগুলো দেখি, ঠিক আছে, এখানে যদি সঠিক অপশন দেখি, দেখো 2 তো এন্ডোমেট্রিয়াম হবে না, এই নাম্বারটা হবে না। দেখো বি নাম্বারটা সঠিক, হ্যাঁ, 3 ইনফান্ডিবুলাম, 4 ফিম্বি, 5 হচ্ছে সার্ভিক্স, এটা সঠিক হবে। আচ্ছা নেক্সট, এবার দেখো 11 নম্বর প্রশ্ন, হরমোন নিঃসরণকারী আইইউডি, একদম ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন এটা। আইইউডি ইন্ট্রাইউটেরাইন ডিভাইস, বিভিন্ন রকম হয়, মেডিকেটেড হয়, নন মেডিকেটেড হয়, কপারটি হয়, ঠিক আছে। এখানে আমাদেরকে হরমোন নিঃসরণকারী আইইউডি বলেছে, তো প্রোজেস্টার 60 হবে, আর হচ্ছে এলএনজি 20। তারপরে দেখো স্তম্ভ মেলাতে বলেছে, তো গনোরিয়া কি হবে? নিউসেরিয়া, সিফিলিস, ট্রিপোনেমা, এইডস, এইচআইভি, জেনিটাল ওয়ার্স হচ্ছে হিউম্যান প্যাপিলোমো ভাইরাস। তাহলে 12 এ, দেখো A2, B3, C4, D1। আচ্ছা কপারটি, দেখো কপারটি আইইউডির ক্ষেত্রে কপারের কাজকে আমরা জানি, আইইউডি কি করে? শুক্রাণুর, এটা আইইউডি কি করে? টক্সিন সাইটোকাইন স্খলন করে, যেটা শুক্রাণুর চলন ক্ষমতাটাকে আটকে দেয়, ফলে নিষেক ঘটতে পারে না, তো এটাই হবে। শুক্রাণুর চলন ক্ষমতাকে প্রতিহত করে এবং শুক্রাণুর নিষেক ক্ষমতাকে হ্রাস করে, ঠিক আছে। নেক্সট 14 নম্বর, টেস্ট টিউব বেবির ক্ষেত্রে কোন তথ্যটি সঠিক নয়? টেস্ট টিউব বেবির ক্ষেত্রে কোন তথ্যটি সঠিক নয় বলেছে? তো টেস্ট টিউব বেবি টেস্ট টিউবের মধ্যে বৃদ্ধি লাভ করে, এটা সঠিক নয়। টেস্ট টিউবের মধ্যে কিন্তু অ্যাকচুয়ালি বাচ্চাটা বড় না। কি হয়? আইভিএফ এ কি করা হয়? শুক্রাণু ডিম্বাণুর মিলন টেস্ট টিউবের মধ্যে ঘটে, সেটা একটা ধাত্রী মাথা বা সারোগেট মাথার জরায়ুতে প্রতিস্থাপন করা হয়, সেখানে সেটা হচ্ছে বৃদ্ধি লাভ করে। তো বেবি মাতৃগর্ভে বৃদ্ধি লাভ করে, যদিও নিজের মানা হলো ধাত্রীমা, তো সেক্ষেত্রে এটা আমরা নিতে পারি। পালিকা মাতার গর্ভে, এটাও ঠিক আছে। টেস্ট টিউব বেবি জরায়ু মধ্যস্থ নিষেকের মাধ্যমে লাভ করে। দেখো এটা এখানে কোশ্চেনটা একটু উল্টাপাল্টা দেওয়া রয়েছে, জরায়ু মধ্যস্থ নিষেক না, জরায়ুর মধ্যে বৃদ্ধি লাভ করে, এটা হবে। তো এখানে ডিটাও কিন্তু সঠিক নয় সেই অর্থে, ঠিক আছে। তো কোশ্চেনটা কনফিউশন আছে, তো এটা এ এবং ডি দুটোই হবে, দুটো করলে ঠিকই হবে। তো এ এক্সাক্ট উত্তর এ হবে, কারণ টেস্ট টিউব বেবি টেস্ট টিউবের মধ্যে বৃদ্ধি লাভ করে না, নিষেকটা হয়, ইনভিট্রো নিষেক হয়। আচ্ছা অ্যামনিওসেন্টেসিস প্রযুক্তির অনুমতিপ্রাপ্ত ব্যবহার, মানে কোনটা অনুমতি? জিনের বিভিন্ন অস্বাভাবিকতা শনাক্তকরণ, এটা অনুমতি। আচ্ছা এবার দেখো এবিও ব্লাড গ্রুপ সিস্টেম থেকে কোশ্চেন দিয়েছে,
দেখো কি বলেছে, এপিও গ্রুপ নিয়ন্ত্রণকারী আই জিন। দেখো আমরা জানি আই জিন মাল্টিপল অ্যালিল, আই জিনের 3টা রূপ রয়েছে, তাই না? আইএ, আইবি আর একটা হচ্ছে আইও বা স্মল আইও বলে সেটাকে, 3টা রূপ রয়েছে। তো দেখো এই আই কোনটি সঠিক নয় বলেছে, তো আই জিনের 3টে অ্যালিল রয়েছে, এই নাম্বারটা সঠিক। স্মল আই অ্যালিলটি কোনো শর্করা উৎপন্ন করে না, এটাও সঠিক। যখন আইএ এবং আইবি একত্রে উপস্থিত থাকে তখন তারা একই প্রকারের শর্করা উৎপন্ন করে, এটা সঠিক নয়। তখন তারা ডিফারেন্স, তখন তারা সহপ্রকট হয়ে যাচ্ছে, দুজনেই প্রকট পাবে। আই এবং আইবি আলাদা আলাদা শর্করা উৎপন্ন করবে যতই একসাথে থাকুক। আর একজন মানুষের কোনো এক সময় 3টের মধ্যে 2টি অ্যালিল উপস্থিত থাকে, সেটা ঠিক থাকে। তো এখানে সি নাম্বারটা সঠিক নয়, ঠিক আছে। 17 নম্বর কোশ্চেন দেখো, কোন জিনগত ত্রুটির ক্ষেত্রে পুরুষ সুলভ বৃদ্ধি স্বাভাবিক পুরুষ সুলভ বৃদ্ধি গাইনোকোমাস্টিয়া এবং জননের অক্ষমতা দেখা যায়? এটা অবশ্যই ক্লাইনফেল্টার সিনড্রোম হবে, ঠিক আছে। এবার দেখো নেক্সট 18 নম্বর কোশ্চেন কি বলেছে, যদি একজন বর্ণান্ধ পুরুষ বর্ণান্ধ এমন একজন মহিলাকে বিবাহ করে যিনি হোমোজাইগাস স্বাভাবিক, মানে পুরোপুরি স্বাভাবিক, তাহলে পুত্র সন্তান বর্ণান্ধ হওয়ার সম্ভাবনা কত %? ঠিক আছে, মা পুরোপুরি স্বাভাবিক আর পিতা হচ্ছে আক্রান্ত, তাহলে বর্ণান্ধ। পিতা বর্ণান্ধ মানে এক্স ছোট হাতে সি ওয়াই, আর মা স্বাভাবিক মানে এক্স বড় হাতে সি, এক্স বড় হাতে সি। বড় হাতে সি কে বোঝানোর জন্য আমরা প্লাস ইউজ করি। তো দেখো এখানে কন্যা বাহক হবে, পুত্র স্বাভাবিক হবে, পুরোপুরি স্বাভাবিক হবে, এক্স সি প্লাস ওয়াই, তাহলে 0%, কোনো পুত্রই বর্ণান্ধ হবে না। দেখো পেডিগ্রি, ঠিক আছে, এখানে একটা পেডিগ্রি চার্ট দেওয়া রয়েছে, এটা ট্রেডটা অ্যানালাইসিস করতে হবে যে সেটা অটোজোমাল নাকি সেক্স লিঙ্কড, এবং অটোজোমাল হলে সেটা অটোজোমাল প্রচ্ছন্ন ডমিন্যান্ট না অটোজোমাল রিসেসিভ, না সেক্স লিঙ্কড বা এক্স লিঙ্কড রিসেসিভ, না এক্স লিঙ্কড ডমিন্যান্ট। তো দেখো এখানে তোমরা সকলে যেন পেডিগ্রি যারা শিখেছো, এই গোল মানে ফিমেল, আর এখানে যে চতুর্ভুজ দেওয়া রয়েছে চতুর্ভুজ হচ্ছে মেল, ঠিক আছে। আর যেটা হচ্ছে ডার্ক পোর্শন গুলো, যেটা হচ্ছে ব্ল্যাক পোর্শন মানে সেটা আক্রান্ত, তার মানে এখানে ফিমেল আক্রান্ত নয় আর মেল আক্রান্ত, ঠিক আছে। ফার্স্ট জেনারেশন। সেকেন্ড জেনারেশন দেখো, সেকেন্ড জেনারেশন এদের ছেলে মেয়ে কটা রয়েছে, এদের গোলগুলো মেয়ে, এটি একটা মেয়ে, ঠিক আছে, একটা ছেলে, এটা এর স্ত্রী, এর স্বামী এটা, আর এর স্ত্রী এটা, তাহলে এর দেখো এখানে এটা স্বামী স্ত্রী, তাহলে এর একটা মেয়ে, ডাইরেক্ট যেটা এসেছে এই টানটা ধরবে না, হ্যাঁ, এদের মধ্যে এটা হচ্ছে স্বামী স্ত্রী, এদের থেকে ডাইরেক্ট এসেছে এই যেটা, একটা মেয়ে আক্রান্ত, একটা ছেলে এটা হচ্ছে কি স্বাভাবিক, এবং আরেকটা ছেলে আক্রান্ত, অর্থাৎ দুটো ছেলে এবং একটা মেয়ে, তার মধ্যে একটা ছেলে একটা মেয়ে আক্রান্ত, অর্থাৎ ফার্স্ট জেনারেশন আমরা কি দেখলাম, ছেলে এবং মেয়ে উভয় আক্রান্ত হয়েছে, ঠিক আছে। যখনই এরকম দেখবে যে ফার্স্ট জেনারেশনের থেকে যখন এটাতে জনিত্রী থেকে যখন ফার্স্ট জেনারেশনে ছেলে এবং মেয়ে উভয় যখন আক্রান্ত হয়ে যায় তখন সেটা কিন্তু সেক্স লিঙ্কড হয়ে যায় বা এক্স লিঙ্কড হয়ে যায়, তাহলে অটোজোমাল কিন্তু বাদ চলে গেল। বুঝা গেল ব্যাপারটা? যারা পেডিগ্রি শিখেছো, আমি আরেকবার, যারা শেখোনি আরেকবার ভালোভাবে বুঝে নাও। এই গোল চিহ্ন মানে ফিমেল, আর এই চতুর্ভুজ চিহ্ন রেক্টাঙ্গেল এটা মানে হচ্ছে মেল, আর এটা ব্ল্যাক শেড দেওয়া রয়েছে তার মানে এটা এফেক্টেড, আক্রান্ত, আর এটা স্বাভাবিক, ঠিক আছে। তো এরকম ক্ষেত্রে যখন দেখো আমরা যখন ফার্স্ট জেনারেশনটা দেখবো, ফার্স্ট জেনারেশন দেখো এদের ছেলে এটা মেয়ে, তাহলে আক্রান্ত মেয়ে, স্বাভাবিক ছেলে, আক্রান্ত ছেলে, তার মানে কি ছেলে এবং মেয়ে উভয়ই আক্রান্ত হয়েছে। যদি এরকম হয় ফার্স্ট জেনারেশনে ছেলে এবং মেয়ে আক্রান্ত উভয়ই যদি আক্রান্ত হয় তখন সেটা হয় এক্স লিঙ্কড, ঠিক আছে। তাহলে এখন আমরা দেখবো এক্স লিঙ্কড প্রকট নাকি এক্স লিঙ্কড প্রচ্ছন্ন, ঠিক আছে। তো এবার দেখো, এবার এটা কেমন করে বিচার করবে, দেখো এদের মধ্যে আবার এখানে দেখো এদের যে জেনারেশনের পরবর্তী জেনারেশনে গিয়ে আবার কিন্তু রোগটা প্রকাশ পেয়েছে। ফোর্থ জেনারেশন বা এখানে এটার জন্য প্যারেন্টাল জেনারেশন ধরি, এটা F1 F2 F3, এখানে গিয়ে কিন্তু আবার রোগটা প্রকাশিত হচ্ছে, আবার মেলরা এফেক্টেড হচ্ছে। তো এখানে দেখা যাচ্ছে যে একজন প্যারেন্টের এক্ষেত্রে আরেকটা সূত্র তোমাদেরকে বলে দেখি, ডমিনেন্ট এবং রিসেসিভ। যদি দেখো আক্রান্ত এবং স্বাভাবিক, ঠিক আছে, দুরকম যদি হচ্ছে ইন্ডিভিজুয়ালস বা অপত্য থাকে তখন সেটাকে বলি ডমিন্যান্ট। ভালো করে এটাও বুঝতে হবে না, তুমি এই 1 আর 2 দেখে বোঝো। প্রথম জেনারেশনে কি হচ্ছে, একটা ছেলে এবং একটা মেয়ে আক্রান্ত হয়ে যাচ্ছে, সেজন্য এক্স লিঙ্কড। আবার দেখো এর স্বাভাবিক পুত্র হয়েছে, আবার আক্রান্ত পুত্র হয়েছে, আবার আক্রান্ত কন্যাও হয়েছে, মানে কি স্বাভাবিক সন্তানও হয়েছে আবার আক্রান্ত সন্তানও হয়েছে, সেই জন্য এটা হচ্ছে ডমিন্যান্ট, সেই জন্য এটাকে বলা হয় এক্স লিঙ্কড প্রকট, ঠিক আছে। আচ্ছা, একটা ক্রোমোজোমে অবস্থিত দুটি ম্যাপের জিন ম্যাপিং নির্ণয় করতে গেলে অবশ্যই আমরা দেখব কত % ক্রসিং ওভার হয়েছে,
ঠিক আছে, ক্রসিং ওভারের শতাংশ বা রিকম্বিনেশন ফ্রিকোয়েন্সি। ঠিক আছে, নেক্সট ট্রান্সলেশনে প্রারম্ভিক দশা। তো ট্রান্সলেশনে প্রারম্ভিক দশাতে টিআরএন এর অ্যামাইনো অ্যাসাইলেশন হয়, টিআরএন চার্জিং হয় ট্রান্সলেশনের শুরুতে, তো এটাই হবে। আচ্ছা নেক্সট দেখো 22 নাম্বার কি বলেছে, একটি আরএনএ তে ভালো করে বুঝবে 99টি বেস, একটা আরএনএ তে 99টা বেস রয়েছে, ঠিক আছে, এবং 33টি অ্যামাইনো অ্যাসিড যুক্ত প্রোটিনের কোড বহন করে, 33টি অ্যামাইনো অ্যাসিড যুক্ত প্রোটিনের কোড ব্যবহার করে, কোড বহন করে। যদি 91তম বেসটি ডিলিট করে দেওয়া হয় তাহলে আরএনএটি দৈর্ঘ্য কমে 98টা বেস যুক্ত হয়, তাহলে কতগুলি কোডনের পরিবর্তন ঘটবে। কোডন কি, আরএনএ এর উপর পরপর 3টি নিউক্লিওটাইড যারা কোনো অ্যামাইনো অ্যাসিডের সংকেত বহন করে, তখন সেটাকে আমরা কি বলবো, কোডন বলবো। ঠিক আছে, তখন সেটাকে আমরা কি বলবো, কোডন বলবো। তাহলে দেখো এখানে আমি পরিষ্কার তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি ব্যাপারটা। তো আরএনএ তে কটা বেস ছিল, আরএনএ তে 99টা বেস ছিল, কারেক্ট। আরএনএ তে কটা বেস ছিল, 99টা বেস ছিল। তো 99 বেস মানে 33টা অ্যামিনো অ্যাসিড বলে দেওয়া রয়েছে, মানে 33 গুণ 3 ইকাল টু 99। ঠিক আছে, 33 গুণ 3 ইকাল টু কত হবে, 99। তার মানে এখানে 33টা অ্যামিনো অ্যাসিড বলে দেওয়া রয়েছে। এবার 91 বেসটা ডিলিট করে দেওয়া রয়েছে, তার মানে 90 পর্যন্ত ঠিকঠাকই আছে, 90 পর্যন্ত ঠিকঠাকই আছে। 91 বেসটাকে ডিলিট করে দেওয়া রয়েছে, তাহলে 91 বেসটাকে ডিলিট করে দিলে, হ্যাঁ, তাহলে আমরা 92 টু 99 যদি যাই তাহলে কটা কোডন পাবো, 92 টু 99 গেলে 92, 93, 94, 95, 96, 97, 98, ঠিক আছে, 99, তাহলে টোটাল 8টা পাচ্ছি। এবার 8টা মানে কি, 8টা মানে এখানে 3টা ফুল কোডন আছে, এই যে 3 3 6 দুটো ফুল কোডন আছে আর দুটো এমনি পড়ে থাকবে। আর অনেক সময় কি হয়, দুটো এক্সট্রা কোডন যেটা পড়ে থাকলো এরও রং অ্যামিনো অ্যাসিড ফরমেশন করে, তো সেক্ষেত্রে 3টি হবে। ঠিক আছে, 1 2 3, যেহেতু 8টা ছিল, 8টার মধ্যে 3টা করে দুটো ফুল কোডন আছে আর দুটো হাফ কোডন রয়েছে, তো সেক্ষেত্রে কতগুলি কোডনের পরিবর্তন ঘটবে, 3টি কোডনের পরিবর্তন ঘটবে। আচ্ছা, ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং এর ক্ষেত্রে প্রযোজ্য সঠিক সমন্বয়টি বেছে নাও। কোনটা সঠিক সমন্বয়, ঠিক আছে, ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং এর ক্ষেত্রে। তো দেখো এখানে প্রথম কথা হবে, এলিসা নির্ভর তো হবে না, এলিসা হচ্ছে এনজাইম লিঙ্ক এভেনো সলভেন্ট অ্যাসে টেস্ট, এটা অ্যান্টিজেন অ্যান্টিবডি রিঅ্যাকশনের উপর নির্ভর করে, তো এটা হবে না। এটা পিসিআর নির্ভর পদ্ধতি, এটা হবে সিও, ঠিক, এটি ফরেনসিক বিজ্ঞান দ্বারা ব্যবহৃত, আঙ্গুলের ছাপের উপর নির্ভর করে পিতৃত্ব নিয়ম পরীক্ষা। দেখো এ যেখানে আছে সেই অপশনগুলো বাদ দেবো, তাহলে এ হবে না, অপশন বি হচ্ছে কারেক্ট, বি সিই, বাদ বাকিগুলো দেখো অপশন এ আছে, তাহলে এটা হবে অপশন বি সিই। ঠিক আছে, আচ্ছা নেক্সট দেখো ট্রান্সক্রিপশন থেকে প্রশ্ন দিয়েছে, যদি দ্বিতন্ত্রী ডিএনএ কোডিং বেস সজ্জা, কোডিং বেস মানে কি, নন টেমপ্লেট, এটা বুঝতে হবে, নন টেমপ্লেট দেওয়া রয়েছে, বা এখানে দেখো 5 থেকে শুরুই হচ্ছে, এটা আমরা জানি নন টেমপ্লেট, তাহলে নতুন যে আরএনএটা হবে বা ট্রান্সক্রিপ্ট হবে সেটা কি হয়, টেমপ্লেটের উল্টা হয়, কিন্তু নন টেমপ্লেটের সঙ্গে সমান হয়। ঠিক আছে, যাই হোক আমি এটা তোমাদেরকে করেই দেখাচ্ছি, তাহলে আরো ক্লিয়ার বুঝতে পারবে। এখানে দেখো, এখানে বেস দেওয়া রয়েছে 5 প্রাইম, GTT, CGA, GTC 3 প্রাইম। তো এখান থেকে আমি ডাইরেক্ট আরএনএ বের করতে পারবো, কিন্তু আমি তোমাদেরকে বোঝানোর জন্য বলছি। তো এটা যদি এটাকে বলা হয় নন টেমপ্লেট, তাহলে এর পরিপূরক ডিএনএ তন্তুটা বা টেমপ্লেট তন্তু কি হয়, 3 প্রাইম, জি থাকলে কি হবে, জি থাকলে হচ্ছে এখানে হবে সি, থাকলে টি থাকলে হবে এ, ঠিক আছে, এখানে আবার হবে জি এর জন্য পাবো সি, এর জন্য পাবো টি, জি এর জন্য পাবো সি, টি এর জন্য পাবো এ, সি এর জন্য পাবো হচ্ছে জি 5 প্রাইম। এটা ডিএনএ, তো এটাকে বলি টেমপ্লেট, 3 প্রাইম টু 5 প্রাইমকে টেমপ্লেট বলি, কারণ আরএনএ বা ডিএনএ সবসময় 5 থেকে 3 দিকে বৃদ্ধি পায়, সেজন্য 3 প্রাইম টু 5 প্রাইমটাকে টেমপ্লেট বলা হয়। তাহলে কোন আরএনএ তৈরি হবে, 3টা হবে 5 প্রাইম, তাহলে সি এর বদলে কি আসবে, জি এর বদলে কি আসে, টি, যেহেতু আরএনএ তাহলে এর পরিবর্তে ইউ আসবে, জি এর পরিবর্তে সি এর পরিবর্তে জি, টি এর পরিবর্তে এখানে এ আসবে, সি এর পরিবর্তে জি, এর পরিবর্তে ইউ, আর জি এর পরিবর্তে সি 3 প্রাইম, তাহলে আরএনএটা হবে এটা হবে সঠিক উত্তর। দেখো এখানে কিন্তু উত্তরটা মিলে গেছে, যে অপশন সি, GEU, CGA, GUC 3 প্রাইম। ঠিক আছে, ট্রান্সক্রিপশনে আমার চ্যানেলে ডিটেলস ভিডিও দেওয়া রয়েছে, বা যারা অ্যান্সার পিডিএফটা পারচেস করবে তোমরা কিন্তু এই সমস্ত টপিকের ভিডিওগুলো পেয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা নেক্সট
নেক্সট দেখো কি বলেছে, নিম্নলিখিত কোনটি সঠিক নয় বলেছে, কোনটি সঠিক নয়। কোশ্চেন কিন্তু ভালো করে পড়তে হবে, বারবার বলছি কোশ্চেনগুলো কিন্তু খুব ঘুরে ঘুরে আসছে। কোনটি সঠিক নয়, দেখো ল্যাক অপারেটনের ক্ষেত্রে বলেছে রিপ্রেসার প্রোটিন উৎসেচকের সংশ্লেষ বন্ধ করতে অপারেটরের সঙ্গে যুক্ত। আমরা সকলেই জানি রিপ্রেসার প্রোটিন অপারেটরকে বাইন্ড করলে আরএনএ পলিমারেজ প্রোমোটারে যুক্ত হতে পারে না, ফলে কোনো ট্রান্সলেশন হবে না। ল্যাক জেড জিন বিটা গ্যালাক্টোসাইডেজ তৈরি করে। অপারেন কি করে, সাংগঠনিক জিন অপারেটর প্রোমোটার দ্বারা গঠিত। রেপ্লিকেশন ডিএনএ থেকে ডিএনএ। এই কোশ্চেনটা না একটু ভুল দেওয়া রয়েছে, এটা সবগুলোই সঠিক, কিন্তু আমি অপেরনের সাপেক্ষে এটাই ডি নাম্বারটাকে সঠিক ধরছি না, ঠিক আছে। অপেরনের ক্ষেত্রে রেপ্লিকেশন ডিএনএ থেকে ডিএনএ এটাও হবে, এখানে কিন্তু কোশ্চেনটাই ভুল, এখানে সবগুলোই সঠিক হবে। রিপ্রেসার প্রোটিন উৎসেচকের সংশ্লেষ বন্ধ করতে অপারেটরের সঙ্গে যুক্ত হয়, অবশ্যই তাই। ল্যাকজেট জিন বিটা গ্যালাক্টোসাইডেজ তৈরি করে বা বি গ্যালাক্টোসাইডেজ উৎসেচক তৈরি করে। বি মানে বিটা, অপারেন মানে সেখানে সাংগঠনিক জিন থাকবে, অপারেটর প্রমোটার থাকবে। তো এই কোশ্চেনটা ভুল দেওয়া রয়েছে, অপশন ডি, ঠিক আছে। এবার দেখো এখানে জেনেটিক্স হার্ডি-উইনবার্গ থেকে দিয়েছে, ক্যাপিটাল এ এবং স্মল এ হলো জিনের লোকাস অবস্থিত দুটি অ্যালিল, এর ফ্রিকোয়েন্সি দেওয়া রয়েছে 0.4। তাহলে হোমোজাইগাস প্রোপোট, হেটেরোজাইগাস এবং হোমোজাইগাস প্রচ্ছন্নর ফ্রিকোয়েন্সি বের করতে হবে। তো দেখো এটা করার জন্য আমরা হার্ডি-উইনবার্গ সূত্রের সাহায্য নেব। তো হার্ডি-উইনবার্গ সূত্র থেকে অঙ্কটা দিয়ে দিচ্ছে। তো দেখো এ, ক্যাপিটাল এ মানে কি পি। হার্ডি-উইনবার্গ সূত্রের গাণিতিক রূপটা কি, পি স্কোয়ার প্লাস 2pq প্লাস কিউ স্কোয়ার ইকাল টু 1, ঠিক আছে। এটা একটা সূত্র, আরেকটা হচ্ছে পি প্লাস কিউ ইকাল টু 1, পি প্লাস কিউ ইকাল টু 1, আরেকটা সূত্র হচ্ছে পি স্কোয়ার প্লাস 2pq প্লাস কিউ স্কোয়ার ইকাল টু 1। এটা তোমরা দেখে নাও, হার্ডি-উইনবার্গ সূত্রে এই দুটো ফর্মুলা ভালো করে পড়বে। পি প্লাস কিউ ইকাল টু 1, একটা পি স্কোয়ার প্লাস 2pq প্লাস কিউ স্কোয়ার ইকাল টু 1। তাহলে দেখো এখানে ক্যাপিটাল এ মানে হচ্ছে পি, ঠিক আছে। পি এটা কত দেওয়া রয়েছে, এটা দেওয়া রয়েছে 0.4, পি দেওয়া রয়েছে 0.4। তাহলে দেখো কিউ কত হবে, কিউ তাহলে 1 থেকে আমরা বাদ দিব পি, ঠিক আছে। তাহলে কিউ কত হবে 1 মাইনাস পি, তাহলে 1 মাইনাস পি ইকাল টু কত হবে 1 মাইনাস 0.4 ইকাল টু 0.6, ইকাল টু কত হবে 0.6। তাহলে পি আর কিউ এর মান কিন্তু পেয়ে গেলাম। কিউ মানে হচ্ছে আমাদের হচ্ছে স্মল এ, ঠিক আছে। তাহলে এবার দেখো আমরা সূত্র ফেলবো, সূত্র যদি ফেলি পি স্কোয়ার প্লাস 2pq প্লাস কিউ স্কোয়ার ইকাল টু 1। তাহলে আমাদের পি স্কোয়ার চেয়েছে, মানে ডবল এ চেয়েছে, ডবল এ হচ্ছে পি স্কোয়ার। তাহলে পি স্কোয়ার কত হবে 4 4 16, 0.16, ঠিক আছে। ডবল এ মানে পি স্কোয়ার, ঠিক আছে। আচ্ছা 2pq, আচ্ছা 2pq মানে আমরা কি করব, 2 গুণ 0.4 গুণ 0.6 প্লাস কিউ স্কোয়ার, কিউ স্কোয়ার কত আমাদের বেরিয়েছে 6, 0.6, তাহলে 0.6 এর ইয়ে কত হবে 0.36 ইকাল টু 1, ঠিক আছে। তাহলে ফাইনালি কি দাঁড়াচ্ছে 0.16 প্লাস 0.46, 24 দুগুণ 48, 0.48 প্লাস 0.36 ইকাল টু 1, ঠিক আছে। তাহলে কত হবে এদের, তাহলে এটা হচ্ছে ডবল এ কত হচ্ছে 0.16, দেখো এখানে আমাদের বেরিয়ে গেছে যে 0.16 ডবল এ, ক্যাপিটাল এ স্মল এ মানে দেখো 2pq মানে ক্যাপিটাল এ স্মল এ, সেটার মানে 0.48 আর স্মল এ হচ্ছে 0.36। তাহলে এটা সি নাম্বার উত্তর হবে, ঠিক আছে। তো যারা সাজেশন পিডিএফ অ্যান্সার সহ পারচেস করতে চাইছো, আরেকবার বলে দিচ্ছি 8768035331 এই নম্বরে মেসেজ করো। ন্যূনতম চার্জ রাখা হয়েছে 205, তার সাথে তোমরা মক টেস্টের সুবিধা পাবে এবং সেই সাথে টপিকের রেকর্ডেড লেকচার ভিডিও কিন্তু তোমরা পেয়ে যাবে। তবে দেখো অপসারী অভিব্যক্তির ক্ষেত্রে ভুল জোর। অপসারী অভিব্যক্তি মানে কি, সমসংস্থ অঙ্গ। তো এটা বুঝে যাচ্ছে অক্টোপাস, বাদুড় এবং মানুষের চোখ। অক্টোপাসের চোখের এবং মানুষের চোখ আলাদা, কিন্তু গঠন আলাদা, কিন্তু কাজ একই, ঠিক আছে। বাদ বাকিগুলো কিন্তু মস্তিষ্ক, হৃৎপিণ্ড, অগ্রপথ এগুলো সেম। আচ্ছা, নিচের জীবনের উৎপত্তি সংক্রান্ত দুটো বক্তব্য দেওয়া হলো, ঠিক আছে। 28 নম্বর কোশ্চেন, দুটো বক্তব্য দেওয়া হলো। আচ্ছা, পৃথিবীতে প্রথম উৎপন্ন জীব সবুজ রঞ্জক ছিল এবং বায়ুজীবী ছিল। আরেকটা দেওয়া রয়েছে প্রথম অটোট্রপিক জীব ছিল কেমো অটোট্রপস এবং তারা কখনো অটু ত্যাগ করতো না। দেখো 1 নাম্বারটা তো ভুল, পৃথিবীতে প্রথম উৎপন্ন জীব যে সবুজ রঞ্জক ছিল না, তারা সবাই অবায়ুজীবী ছিল। কেমোসিনথেটিক ব্যাকটেরিয়া এটা ছিল প্রথমে।
তো প্রথম অটোট্রফ জীব কেমোটোট্রফ ছিল, তারা কখনো ওটু ত্যাগ করতো না। 2 নম্বর সঠিক। তাহলে কি হবে? 2 ঠিক কিন্তু 1 ভুল, এটা হবে অপশন ডি। ঠিক আছে। আচ্ছা নেক্সট 29 নাম্বার ল্যাক অপেরনের ছবি। আমরা সকলেই জানি এটা স্ট্রাকচারাল জিন। স্ট্রাকচারাল জিন, ঠিক আছে। স্ট্রাকচারাল জিনের আগে থাকে হচ্ছে অপারেটর, তারপরে প্রোমোটার, আর এটা হচ্ছে রিপ্রেসার বা ইনহিবিটর আই, এটা রিপ্রেসার প্রোটিন তৈরি করে। তাহলে দেখো এখানে আমাদের একদম ডাইরেক্ট উত্তর বেরিয়ে যাচ্ছে এ নাম্বার। এ নাম্বার হচ্ছে রিপ্রেসর, এ নাম্বার হবে রিপ্রেসর, বি হবে হচ্ছে প্রোমোটার, সি অপারেটর, আর ডি হচ্ছে স্ট্রাকচারাল। এটা হচ্ছে অপশন 2। অপশন 2 হচ্ছে সঠিক। আচ্ছা নেক্সট মানুষের বিবর্তনের সঠিক ক্রম। দেখো মানুষের বিবর্তনের সঠিক ক্রম প্রথমে র্যামাপিথেকাস হয়, তারপরে অস্ট্রালোপিথেকাস হয়। তো অপশন এ তো হবেই না। অপশন বি দেখো প্রথমে, ঠিক আছে, এটাও র্যামাপিথেকাস, হোমো হ্যাবিলিস এটাও হবে না, ডিও হবে না। দেখো এটা হবে র্যামাপিথেকাস, তারপরে অস্ট্রালোপিথেকাস, তারপরে হোমো হ্যাবিলিস, তারপরে হোমো ইরেক্টাস এসছে। অপশন বি হচ্ছে কারেক্ট। কোশ্চিন নাম্বার 30 অপশন বি। এবার নেক্সট কোশ্চিন নাম্বার হচ্ছে 31। দেখো এখানে বিবৃতি কি কি অপশন দেওয়া রয়েছে। এখানে 5টা বিবৃতি দেওয়া রয়েছে 31 থেকে 35 পর্যন্ত। এই 4টা অপশনের মধ্যে করতে হবে। প্রথম অপশন কি? অপশন এ বিবৃতি এ এবং আর উভয় সঠিক, কারণ বিবৃতি সঠিক ব্যাখ্যা। ঠিক আছে, এটা হবে অপশন বি। অপশন বি কি বলছে? অপশন বি বলছে বিবৃতি এবং কারণ উভয় সঠিক, কিন্তু কারণ বিবৃতির সঠিক ব্যাখ্যা নয়। মানে এ এবং আর উভয় সঠিক, কিন্তু আর মানে বিবৃতি কারণের সঠিক ব্যাখ্যা নয়। আর এ ঠিক বি ভুল, মানে বিবৃতি ঠিক কারণ ভুল, আর বিবৃতি কারণ উভয় ভুল। ঠিক আছে। আচ্ছা 31 নাম্বার কি বলছে? দ্বিবীজপত্রী ভ্রূণের পরিস্ফুরণের সমগ্র সাসপেনসার কোষ ভ্রূণকে পুষ্টি প্রদান করে না, এটা ভুল। সমস্ত সাসপেনসার কোষ তো করবে না। সাসপেনসারের কোষের একটা বড় অংশ যেটাকে বলে হস্টোরিয়া, সেটা কিন্তু পুষ্টি সরবরাহ করে। ভ্রূণ সংলগ্ন সাসপেনসারের কোষকে হস্টোরিয়াম বলে, এটাও ভুল। ভ্রূণ সংলগ্ন সাসপেনসারের কোষকে হাইপোফাইসিস বলে। তোমরা যদি দ্বিবীজপত্রী ভ্রূণের অন্তর্গঠন তো অবশ্যই পড়েছো, সেখানে এই যে সাসপেনসার, এই যে সবচেয়ে স্ফীত কোষটাকে সাসপেনসার বলে, এটাকে বলে হাইপোফাইসিস। যেটা একদম ভ্রূণের কাছাকাছি থাকে সেটাকে হাইপোফাইসিস বলে, আর দূরেরটাকে বলে হস্টোরিয়াম। আর গোটা সাসপেনসার সেল কিন্তু পুষ্টি প্রোভাইড, নিউট্রিশন প্রোভাইড করে না। ঠিক আছে, হস্টোরিয়া নিউট্রিশন প্রোভাইড করে। তাহলে এটা দুটাই ভুল, এ এবং আর উভয়ই ভুল। ঠিক আছে, এ এবং আর উভয়ই ভুল। তাহলে এটার উত্তর হবে অপশন ডি। আচ্ছা নেক্সট 32 নাম্বার রোপণের পর ট্রোফোপ্লাস্টের আঙ্গুলের মতো প্রবর্ধকে কোরিয়নিক ভিলি বলে, একদম সঠিক। কোরিয়নিক ভিলি জরায়ু কলা এবং মাতৃকলাকে আবৃত রাখে, এটাও ঠিক। কিন্তু এটার মানে রোপণের পর যখন ইমপ্লান্টেশন হচ্ছে, ট্রোফোপ্লাস্টের আঙ্গুলের মতো প্রবর্ধককে কোরিয়নিক ভিলাই বলে, এটা সঠিক। আবার কোরিয়নিক ভিলাই জরায়ু কলা মাতৃকলা দ্বারা আবৃত থাকে, মাতৃরক্ত দ্বারা আবৃত থাকে, এটাও ঠিক। কিন্তু এটা সঠিক ব্যাখ্যা নয়। ঠিক আছে, এখানে কিন্তু সঠিক ব্যাখ্যাটা না, মানে এ এবং আর উভয় সঠিক কিন্তু সঠিক ব্যাখ্যা নয়। এটা অপশন বি হবে, এই যেটা এ এবং কারণ উভয় সঠিক, কারণ বিবৃতির সঠিক ব্যাখ্যা নয়। আচ্ছা এই ক্ষেত্রে হবে বি, 32 হবে বি। আচ্ছা এবার 33 নাম্বার। আবার দেখো বিবৃতি দিয়েছে পায়রার ক্ষেত্রে আমরা জানি স্ত্রী পাখি হেটেরোগ্যামেটিক, অবশ্যই সঠিক। পুরুষ পাখি হোমোগ্যামেটিক, কারণ স্ত্রী পায়রার সেক্স ক্রোমোজোম Z, পুরুষ পায়রার ZZ। তাহলে এটা এ এবং আর উভয় সঠিক, এবং আর হলো এর সঠিক ব্যাখ্যা, এটা অপশন এ। আচ্ছা এবার 34 নাম্বার যে জনিত্রীর অভিমুখ 3.5 তাতে নিরবিচ্ছিন্ন নতুন তন্তু সংগঠিত, এটাও সঠিক। কারণ আমরা জানি ডিএনএ হোক বা আরএনএ হোক সব সময় 5' to 3' দিকে বাড়ে। তো টেমপ্লেট অলওয়েজ কি হয়? 3' to 5' হয়। তো সেখানে কোনো বাধাহীনভাবে তৈরি হয়, লিডিং স্ট্যান্ড বলে। আর অন্যদিকে তন্তুটি বিপরীত দিকে তন্তু হওয়ার কারণে, মানে সংশ্লিষ্ট হওয়ার কারণে খণ্ড খণ্ডে সংশ্লিষ্ট হয়, যেটাকে ওকাজাকি খণ্ডক বলে। তো সেক্ষেত্রে তোমরা যারা ডিএনএ রেপ্লিকেশন পড়েছো, দেখো ডিএনএ রেপ্লিকেশন রেকর্ডেড ভিডিও রয়েছে, চ্যানেলেও ভিডিও দেওয়া রয়েছে। পাশাপাশি যারা আমাদের সাজেশন পারচেজ করবে তারা টপিক ওয়াইজ ভিডিওগুলো পেয়ে যাবে। 8768035331 অ্যান্সার সহ পিডিএফ। যারা সাজেশন টেস্ট পেপার তো আমি বিনামূল্যে সলভ করে দিচ্ছি, যারা সাজেশন অ্যান্সার সহ পিডিএফ চাইছো অবশ্যই মেসেজ করো। ডিএনএ পলিমারেজ নিউক্লিওটাইডগুলিকে 3' to 5' অভিমুখে সংশ্লেষ করে, এটা ভুল। ডিএনএ পলিমারেজ 5' to 3' অভিমুখে সংশ্লেষ করে। তাহলে এ সঠিক কিন্তু আর ভুল। তো এখানে হবে অপশন সি। ঠিক আছে, 34 নাম্বার হবে অপশন সি। লাস্ট 35 নাম্বার প্রজাতি সৃষ্টিতে ফাউন্ডার এফেক্ট অবশ্যই সাহায্য করে। ফাউন্ডার এফেক্ট কি? মানে একটা পপুলেশন থেকে কিছু সংখ্যক সদস্য অন্য একটা জায়গায় চলে যায়, নতুন পপুলেশন তৈরি করে। আর ফাউন্ডাররা জনিত্রী জিনপুল নতুন স্থানে বহন করে। দুটোই সঠিক হবে, দুটোই সঠিক হবে। ঠিক আছে, এ সঠিক আর সঠিক, এবং আর হলে সঠিক ব্যাখ্যা। তাহলে এটা হবে এ। তাহলে দেখো SC 18 কিন্তু সলভ করে দিলাম। ঠিক আছে।
আচ্ছা, এটা SC16, ঠিক আছে, SC16 সলভ হয়ে গেল। আজকে আমি দুটো পেপার সলভ করবো বলেছি। তো নেক্সট আমি আরেকটা তোমাদেরকে পেপার সলভ করে দিচ্ছি, HS ABTA টেস্ট পেপার সলভ 3rd সেমিস্টার। তো দেখো SC16 হয়ে গেল, নেক্সট হচ্ছে SC28, এটাও আজকে আমি সলভ করে দিচ্ছি। তো দেখো নেক্সট পেজ হচ্ছে SC28, সম্পূর্ণ বিনামূল্যে টেস্ট পেপার সলভ করে দেওয়া হচ্ছে। চ্যানেলে যা নতুন ভিডিও দেখছো সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করো, ভিডিওটি প্রচুর শেয়ার করো। প্রতি বছরের মতো এবছর আমি কিন্তু পুরো টেস্ট পেপারই সলভ করে দেবো, টেনশনের একদম কোনো কারণ নেই। দেখো ফুলের অত্যাবশ্যক স্তবক আমরা সকলে জানি পুংকেশর চক্র, গর্ভকেশর চক্র। ভ্রূণস্থলীর ডিম্বক মূলের দিকে কি থাকে? প্রতিপাদ কোষ সমষ্টি থাকে। এই যে এরকম আমরা ডিম্বক মূলের দিকে 3টা প্রতিপাদ কোষ থাকে, আর ডিম্বক রন্ধ্রের দিকে 2টো সহকারী কোষ, একটা ডিম্বাণু থাকে, মাঝখানে নির্ণীত নিউক্লিয়াস থাকে। আচ্ছা, স্তম্ভ মিলাও ক্লিস্টোগ্যামি, প্রোটোগাইনি। দেখো প্রোটোগাইনি মানে হচ্ছে কি, প্রোটোগাইনি মানে গাইনোসিয়াম আগে পরিণত হয়, পুংকেশরের আগে গর্ভকেশরে পরিণত হয়, তাহলে এটা B1 হবে, ঠিক আছে। আচ্ছা নেক্সট দেখো এদিকে দিয়েছে ক্লিস্টোগামী স্বপরাগযোগকে নিশ্চিত করে, কারণ বদ্ধ ফুলে স্বপরাগযোগকে ক্লিস্টোগামী বলে। প্রোটেন্ড্রি এটা হচ্ছে পুংকেশর আগে পরিণত হবে। আর অর্নিথোফিল হচ্ছে পাখির সাহায্যে পরাগযোগ, ঠিক আছে, পাখির সাহায্যে পরাগযোগ। তাহলে এটা হবে 3-এর B, ঠিক আছে, A3 ক্লিস্টোগামী 3, B1 C2 D5। আচ্ছা নেক্সট এবার দেখো বিবৃতি দিয়েছে এবং কারণ দিয়েছে। পরাগরেণু অধিক তাপমাত্রায় সহজে নষ্ট হয় না বা কোন উৎসেচক দ্বারা পাচিত হয় না, কারণ এক্সাইন স্পোরোপলিন দ্বারা গঠিত। তো বিবৃতি কারণ দুটোই সঠিক এবং কারণ বিবৃতির সঠিক ব্যাখ্যা, 4-এর A, ঠিক আছে। নেক্সট 5-এর দেখো এখানে চিহ্নিত করতে দিয়েছে। দেখো এখানে তাহলে মাথাটা কি হবে? ডিম্বক রন্ধ্র হবে, অবশ্যই ডিম্বক রন্ধ্র হবে। তাহলে দেখো এই দুটো অপশন বাদ চলে গেল। দেখো B হবে ভ্রূণস্থলী আর C হবে চালাজা, ঠিক আছে। তাহলে এটা হবে অপশন A হচ্ছে সঠিক, অপশন A হচ্ছে সঠিক। শুক্রাণুকে পুষ্টি যোগায়, অবশ্যই সার্টোলি কোষ হবে, এপিডিডার্মিস কিন্তু হবে না, ঠিক আছে, এখানে সার্টোলি কোষ হবে। স্তনগ্রন্থি প্রকৃতপক্ষে পরিবর্তিত, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, এটা ঘর্মগ্রন্থি, ঠিক আছে। স্তনগ্রন্থি কিন্তু ঘর্মগ্রন্থি, সুডোরিফেরাস গ্রন্থি বলে অ্যাকচুয়ালি, ঘর্মগ্রন্থি, পরিবর্তিত ঘর্মগ্রন্থি হবে। নেক্সট মিলিয়ে বলো। দেখো এখানে মেনার্কি মানে রজস্রাব হচ্ছে প্রথম রজস্রাব সংঘটিত হওয়া, তাহলে A2 দেখো কোথায় রয়েছে, তাহলে C আর D, ঠিক আছে, A আর B বাদ চলে গেল, তাহলে C আর D। দেখো A2 আর B মিলালে আমাদের উত্তর বেরিয়ে যাবে। মেনোপজ মানে কিন্তু রজচক্র হচ্ছে রজচক্র স্থায়ীভাবে বন্ধ হওয়া, আর অ্যামেনোরিয়া হবে রজস্রাব সাময়িকভাবে বন্ধ হওয়া, যেমন ল্যাকটেশনাল অ্যামেনোরিয়া, স্তনদুগ্ধ যখন ক্ষরণ হয় তখন রজস্রাব সাময়িকভাবে বন্ধ থাকে। আর ডিসমেনোরিয়া হচ্ছে যন্ত্রণাদায়ক রজস্রাব। তাহলে এটার কিন্তু হবে অপশন D, A2 B3 C1 D4। শুক্রাণুর ড্যাশ কোষীয় অঙ্গনে অ্যাক্রোজোম গঠন করে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, গলগি বডি। নেক্সট দেখো 10 নাম্বার কোশ্চেন দেখো কি বলেছে, এই বিবৃতি ব্যাখ্যা। HCG কে প্রেগন্যান্সি হরমোন বলে, অবশ্যই সঠিক। গর্ভাবস্থায় 10 থেকে 12 সপ্তাহে HCG হরমোনের মাত্রা সর্বাধিক হয়, তখন মূত্রের সাথে HCG নির্গত হয়, মহিলার গর্ভধারণ করে বলে সুনিশ্চিত করা যায়। তাহলে অবশ্যই সঠিক, বিবৃতকরণ দুটোই সঠিক এবং কারণটি বিবৃতির সঠিক ব্যাখ্যা। নেক্সট সিফিলিস রোগের প্যাথোজেন কি? ট্রিপোনেমা প্যালিডাম। সঠিক বিবৃতি বেছে নাও। সঠিক বিবৃতি দেখো, অ্যামনিওসেন্টেসিসের মাধ্যমে ভ্রূণের লিঙ্গ নির্ধারণ সম্ভব নয় লিখেছে। ভ্রূণের লিঙ্গ নির্ধারণ কিন্তু সম্ভব, অবশ্যই সম্ভব, কিন্তু যেটা আইনগতভাবে নিষিদ্ধ, কিন্তু সম্ভব। প্রচেষ্টা 60 হলো মেডিকেটেড আইওডি, এটা একদম সঠিক। দেখো হরমোন ক্ষরণকারী আইওডি বা মেডিকেটেড আইওডি হচ্ছে প্রচেষ্টা 60। ভাসেক্টমিতে শুক্রাশয় কেটে বাদ দেওয়া হয়, এটা ভুল। ভাসেক্টমিতে ভাস ডিফারেন্স মানে শুক্র নালী কেটে লাইগেশন করে দেওয়া হয়, শুক্রাশয় কেটে বাদ দেওয়া হবে। বীর্যের মধ্যে শুক্র না থাকলে তাকে ক্রিপ্টোরকিটিজম বলে, মানে উদর গহ্বরে। ক্রিপ্টোরকিটিজম কি? ক্রিপ্টোরকিটিজম ধরো হচ্ছে তোমার যখন শুক্রাশয় কোনো কারণে স্ক্রোটামে না এলে, যখন তোমার উদর গহ্বরের মধ্যে থেকে যায়, সেক্ষেত্রে শুক্রাণু স্পার্ম কাউন্ট কিন্তু থাকে না। তো এখানে প্রচেষ্টা 60 হলো মেডিকেটেড আইওডি। এমটিপির জন্য কোন ট্রাইমেস্টার সর্বাপেক্ষা নিরাপদ? দেখো এমটিপি কি 12 সপ্তাহ, প্রথম 12 সপ্তাহ সর্বাপেক্ষা নিরাপদ। তাহলে 12 সপ্তাহ মানে কি 3 মাস, তাহলে ট্রাইমেস্টার মানে ফার্স্ট ট্রাইমেস্টার প্রথম 3 মাস, ঠিক আছে, তাহলে এটা কিন্তু প্রথম হবে। আচ্ছা নেক্সট 14 নাম্বার দেখো, আইভিএফ পদ্ধতিতে ব্লাস্টোমিয়ার যুক্ত ভ্রূণটি জাইগোটের ড্যাশ জাইগোট কোথায় ট্রান্সফার করে? অবশ্যই জরায়ুতে। আইভিবিটি ইনভিট্রো ফার্টিলাইজেশন বাইরের নিষেধ ঘটে, সেটা ধাত্রীমায়ের জরায়ুতে ট্রান্সফার করা হয়। অ্যাসিস্টেড রিপ্রোডাক্টিভ টেকনোলজি ARTর অন্তর্ভুক্ত কোন কোনগুলো? ঠিক আছে, কোন কোনগুলো ARTর অন্তর্ভুক্ত? অবশ্যই কি হবে? আইভিএফ হবে, IUI হবে এবং GIFT হবে। তাহলে 1 2 3। মেন্ডেল নির্বাচিত মটর গাছগুলির মধ্যে কোনটি প্রচ্ছন্ন বৈশিষ্ট্য? দেখো কাক্ষিক শীর্ষস্থ, কাক্ষিক প্রকট, সবুজ, এটা
বীজপত্র কিন্তু তোমার হলুদ সবুজ, সবুজটা প্রচ্ছন্ন, সবুজ ছুটি, ফল হচ্ছে সবুজ হলুদ আর গোল কুঞ্চিত, তাই সবুজ বীজপত্র হচ্ছে প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। মেন্ডেল দ্বারা নির্বাচিত মটর গাছের, ঠিক আছে, নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো, মেন্ডেল দ্বারা নির্বাচিত মটর গাছের 7 জোড়া বৈশিষ্ট্য, আমরা জানি মেন্ডেল মটর গাছের 7 জোড়া বৈশিষ্ট্য নির্ধারণ করে, কিন্তু এবং মটর গাছের ক্রোমোজোম সংখ্যা কত, 7 জোড়া, তো মানে 7টা ক্রোমোজোম ডবল ডবল করে রয়েছে। তো ফ্যাক্টরগুলো কয়টা ক্রোমোজোম অবস্থান করে দেখো, 7 জোড়া মানে ক্রোমোজোম থাকলো 4টা ক্রোমোজোমে অবস্থান করে, ঠিক আছে, 1 নাম্বার ক্রোমোজোম, তোমার 4 নাম্বার ক্রোমোজোম, 5 নাম্বার ক্রোমোজোম আর 7 নাম্বার ক্রোমোজোম, এই 4টা ক্রোমোজোমের মধ্যে কিন্তু 7 জোড়া বৈশিষ্ট্য লুকিয়ে থাকে, তো এটা হবে 4টি ক্রোমোজোম, ঠিক আছে। দেখো আরেকটি পেডিগ্রি দিয়েছে, একটুকে তোমাদেরকে পেডিগ্রি শিখালাম, ঠিক আছে। তো পেডিগ্রি মানে কি, গোল মানে হচ্ছে দেখো এখানে দেওয়া রয়েছে আক্রান্ত মহিলা, যেহেতু শেডেড দেওয়া রয়েছে, নর্মাল গোল থাকলে স্বাভাবিক মহিলা, শেডেড রেক্ট্যাঙ্গেল বা চতুর্ভুজ থাকলে আক্রান্ত পুরুষ, আর নর্মাল চতুর্ভুজ বা রেক্ট্যাঙ্গেল থাকলে সেটা স্বাভাবিক পুরুষ। তো এটা দেখে বলতে হবে সেটা তোমার অটোজোমাল রিসেসিভ নাকি অটোজোমাল ডমিন্যান্ট, নাকি এক্স লিঙ্কড রিসেসিভ নাকি এক্স লিঙ্কড ডমিন্যান্ট, সেটা কিন্তু এটা দেখে বলতে হবে, ঠিক আছে। তো দেখো এক্ষেত্রে আমরা কেমন করে বুঝবো, আমি প্রথমে কি বললাম, যদি ফার্স্ট জেনারেশনের ক্ষেত্রে পুরুষ এবং মহিলা উভয়ই এফেক্টেড হয়ে গেছে, তো দেখো এখানে মহিলা আক্রান্ত মহিলা, কিন্তু পিতা স্বাভাবিক, কিন্তু তাদের ছেলে মেয়ে কেউ আক্রান্ত হয়নি, তার মানে কি এটা অটোজোমাল রিসেসিভ, এটা ডাইরেক্ট, এটা থ্যালাসেমিয়ার ক্ষেত্রে এরকম হয়, যেমন ধরো পিতা মাতার মধ্যে একজন ধরো আক্রান্ত রয়েছে, ঠিক আছে, এবং আরেকজন পুরোপুরি স্বাভাবিক, তাহলে দেখবে কেউই আক্রান্ত হবে না, ঠিক আছে। এদের মধ্যে যদি আমি ক্রস ঘটাই, দেখো কেউ আক্রান্ত হচ্ছে না, হেটেরোজাইগাস হয়ে যাচ্ছে, তো এটা কিন্তু অটোজোমাল রিসেসিভের ক্ষেত্রেই প্রযোজ্য। যদি এটা এক্স লিঙ্কড হতো, তাহলে মা যদি আক্রান্ত হতো তাহলে সন্তান অবশ্যই আক্রান্ত হতো, বা মা যদি আক্রান্ত হতো সেই ক্ষেত্রে বাবা স্বাভাবিক, তাহলে মা আক্রান্ত, তাহলে এটা যদি তোমরা করো, এটা যদি এক্স লিঙ্কড হতো তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আক্রান্ত অবশ্যই হতো, পুত্র আক্রান্ত হতো, দেখো এক্ষেত্রে দেখো মা আক্রান্ত, এক্স স্মল এইচ ওয়াই, আর বাবা স্বাভাবিক, তাহলে বাবা স্বাভাবিক কি হবে, এক্স বড় হাতের এইচ ওয়াই, আর এটা এক্স ছোট হাতের এইচ, এক্স ছোট হাতের এইচ। দেখো কন্যাগুলো বাহক হলো, এই যে পুত্র কিন্তু আক্রান্ত হতোই, পুত্র আক্রান্ত হতোই, তো এটা হচ্ছে অটোজোমাল রিসেসিভ, ঠিক আছে, অটোজোমাল প্রচ্ছন্নধর্মী, অপশন সি। আচ্ছা নেক্সট 19 নম্বর প্রশ্ন, মানুষের রক্ত শ্রেণীর বংশানুসরণের ক্ষেত্রে দেখো মাল্টিপল অ্যালিল এবিও গ্রুপের ক্ষেত্রে কি কি দেখা যায়, প্রকটতা দেখা যায়, সহপ্রকটতা এবি দেখায়, আর এবিও গ্রুপ মাল্টিপল অ্যালিল দেখায়, তো তিনটাই হবে 1 2 3। আচ্ছা নেক্সট কি বলেছে দেখো 20 নম্বর কোশ্চেন, বিবৃতি দিয়েছে প্রচ্ছন্ন বৈশিষ্ট্য সর্বদাই খাঁটি, অবশ্যই তাই, কারণ প্রচ্ছন্ন সবসময় হোমোজাইগাস হয়, দেখো যে প্রকট, যেমন ধরো বিশুদ্ধ লম্বা, তার মানে এটা মানেও লম্বা আবার এটা মানেও লম্বা, কিন্তু বেটে আমরা কখন বলি, দুটো ছোট হাতের টি থাকলে আমরা বেটে বলি, বা যে কোনো বৈশিষ্ট্যের ক্ষেত্রে প্রচ্ছন্ন সবসময় হোমোজাইগাস হয়, তো এটা হবে বিবৃত কারণ দুটোই সঠিক এবং কারণটি বিবৃতির সঠিক ব্যাখ্যা। নেক্সট 21 নম্বর কোশ্চেন কি বলেছে, দুটি জীবের যৌন জনন ঘটানো হয়েছে, ঠিক আছে, দুটি জীবের মধ্যে যৌন জনন ঘটানো হয়েছে। প্রথম অপত্য যৌনতে যে সকল জীব জন্মায় তার মধ্যে 50% প্রকট বৈশিষ্ট্য, 50% প্রচ্ছন্ন বৈশিষ্ট্য, ঠিক আছে, এবং অ্যালিল দেওয়া রয়েছে ক্যাপিটালে স্মল এ, তাহলে কোন সঠিক, দেখো এটা একদম সঠিক, এটা টেস্ট ক্রসের ক্ষেত্রে এরকম বেরো হয়, তো এটা হবে তোমার প্রচ্ছন্ন জনিত্রীর সঙ্গে সংকট, অপশন বি। এই যে এটা দেখো, এই ক্রসটা করো, 50% প্রকট বৈশিষ্ট্য, 50% প্রচ্ছন্ন বৈশিষ্ট্য বেরোবে, আমি করে দেখাচ্ছি তোমাদেরকে। দেখো এখানে ক্যাপিটাল এ স্মল এ, তাহলে কি হবে, দেখো ক্যাপিটাল এ স্মল এ, তাহলে 50% প্রকট, 50% প্রচ্ছন্ন, তাহলে অপশন বি। ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং কে আবিষ্কার করে, জেফ্রে, ঠিক আছে। 23 নাম্বার দেখো, সেন্ট্রাল ডগমা থেকে প্রশ্ন তুলে দিয়েছে, ভেরি ইম্পর্টেন্ট টপিক সেন্ট্রাল ডগমা, তো এটা অবশ্যই কি হবে, ডিএনএ থেকে ডিএনএ তৈরি, এক্স হবে রেপ্লিকেশন, ডিএনএ থেকে এমআরএনএ ট্রান্সক্রিপশন, ওয়াই ট্রান্সক্রিপশন, আর এমআরএনএ থেকে প্রোটিন জেড হচ্ছে ট্রান্সলেশন, তাহলে অপশন ডি। নেক্সট প্রোটিন সংশ্লেষের কোনটি থেমে যায়, মানে কোনগুলি টার্মিনেশন করুন, অবশ্যই ইউএএ, ইউএজি, ইউজিএ, ঠিক আছে, 24-এর এ।
25 জেনেটিক কোড সম্পর্কিত কোন বিবৃতিটি মিথ্যা, কোনটি মিথ্যা? জেনেটিক কোডন ট্রিপলেট অবশ্যই, জেনেটিক কোডন সার্বজনীন অবশ্যই। দেখো 64টি কোডন অ্যামিনো অ্যাসিডের সংকেত ব্যবহার করে, এটা না, 61টি কোডন সংকেত ব্যবহার করে, আর বাকি 3টা হচ্ছে ননসেন্স কোডন। ল্যাক অপারেন্টের ল্যাকটোজের ভূমিকা কি? ইন্ডিউসার। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। নেক্সট 27 নম্বর প্রশ্ন, এখানে কিন্তু স্তম্ভ মেলাতে বলেছে 27 নাম্বার, ঠিক আছে? 27 নাম্বার স্তম্ভ মেলাতে বলেছে। আণবিক কাছি, রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস, আণবিক আঠা, লাইগেস, জিন ট্যাক্সি, প্লাজমিড, আর জেনেটিক ইঞ্জিনিয়ার, প্রাকৃতিক জেনেটিক ইঞ্জিনিয়ার অ্যাগ্রোব্যাকটেরিয়াম টিউমিফিকেশন। তাহলে অপশন ডি A4, B3, C1 এবং হচ্ছে D2। আচ্ছা দেখো, জেল ইলেকট্রোফোরেসিস জেল ইলেকট্রোফোরেসিস থেকে কোশ্চেন দিয়েছে। আমরা জানি ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং এর সময় সার্দান ব্লটিং জেল ইলেকট্রোফোরেসিস করা হয়। তো এখানে সবসময় মনে রাখবে, দেখো এদিকটা মাইনাস দেওয়া রয়েছে, এটা মানে কি? ক্যাথোড, আর এদিকটা হচ্ছে অ্যানোড, ঠিক আছে? এদিকটা হচ্ছে ক্যাথোড আর এদিকটা হচ্ছে অ্যানোড। এবারে একটা জিনিস মনে রাখবে, ডিএনএ না সবসময় নেগেটিভ চার্জ থাকে, ডিএনএ তে সবসময় নেগেটিভ চার্জ থাকে এবং সেটা পজিটিভের দিকে যাবে, এদিকে যাবে, ঠিক আছে? এই জিনিসটা তোমরা লিখে নাও, ডিএনএ তে নেগেটিভ চার্জ থাকে। তো এবার দেখো, ডিএনএ তে নেগেটিভ চার্জ থাকে, এবার ছোট ডিএনএ বেশি দ্রুত চলে, যেসব ডিএনএ গুলো ছোট বা যেগুলো দৈর্ঘ্য কম সেগুলো বেশি দূরে যায়। তার মানে কি? জেড সবচেয়ে ছোট, জেড এর থেকে বেশি দৈর্ঘ্য ওয়াই, ওয়াই এর থেকে বেশি দৈর্ঘ্য এক্স এর। তাহলে দেখো প্রথম অপশন কি বলছে? এক্স ব্যান্ডের ডিএনএ দৈর্ঘ্য, ডিএনএ টুকরোর দৈর্ঘ্য বড় ওয়াই এবং জেড ব্যান্ডের তুলনায়। হ্যাঁ, এটাই সঠিক, কারণ এক্স ব্যান্ডের দৈর্ঘ্য সবচেয়ে বেশি, জেড ব্যান্ডের দৈর্ঘ্য সবচেয়ে কম, ওয়াই এর থেকে কম, আর এক্স এর চেয়ে ওয়াই হচ্ছে এক্স এর থেকে কম। তাহলে সব থেকে বেশি এক্স এর, তারপরে ওয়াই এর, তারপরে জেড এর, কারণ জেড লাস্টের দিকে রয়েছে, ঠিক আছে? সকল ব্যান্ডের দৈর্ঘ্য সমান হবে না, এগুলো হবে না। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, জেড ব্যান্ডের মধ্যে বেশি ধনাত্মক না, ধনাত্মক আধান ডিএনএ তে থাকবে না। জেড ব্যান্ডের ডিএনএ টুকরোর দৈর্ঘ্য এক্স ব্যান্ডের ডিএনএ টুকরোর দৈর্ঘ্য সমান হবে না। অপশন এ হবে সঠিক, ঠিক আছে? সমসমস্ত অঙ্গ কোন প্রকার বিবর্তনকে সমর্থন করে? অবশ্যই কি হবে? অপসারী। হার্ড-উইনবার্গ তত্ত্বের সাম্যাবস্থা বিনষ্টকারী? অবশ্যই কি হবে? প্রাকৃতিক নির্বাচন। মিউটেশন তত্ত্বের প্রবক্তা? দ্য ভ্রিস। আচ্ছা নেক্সট 32 নম্বর প্রশ্ন কি বলেছে দেখো, কোনটি সঠিক? দেখো, পেলিওজোইক, মেসোজোইক, সিনোজোইক। আচ্ছা, উভচরদের প্রাধান্য, উভচরদের প্রাধান্য মানে কার্বনিফেরাস। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। ইন্ডাস্ট্রিয়াল মেকানিজম, অবশ্যই প্রাকৃতিক নির্বাচন, এবং প্রাকৃতিক নির্বাচনের ভাগ হচ্ছে কি? অভিমুখী, ডাইরেকশনাল। প্রাকৃতিক নির্বাচনও হবে, সঠিক হবে। মানুষের বিবর্তনের সঠিক ক্রম, মানুষের বিবর্তনের সঠিক ক্রম দেখো, এটা ডায়াপিথেকাস, তারপরে রামাপিথেকাস, অস্ট্রালোপিথেকাস, হোমো হ্যাবিলিস, হোমো ইরেক্টাস, হোমো স্যাপিয়েন্স, নিয়ান্ডারথাল, আর হচ্ছে হোমো স্যাপিয়েন্স। তো এটাই 35, এই নাম্বারটাই হবে সঠিক, ঠিক আছে? ঠিক আছে, 35 এই নাম্বারটা হলো সঠিক। তাহলে এখানে কিন্তু আমি দুটো পেপার আজকে আমি সলভ করে দিলাম। তো যেমনটা বললাম, তোমাদের জন্য আমি নিয়ে চলে এসেছি এইচএস থার্ড সেমিস্টার বায়োলজি সুপার ক্র্যাশ কোর্স বায়োলজি সাজেশন আনসার পিডিএফ। এই পিডিএফ এর মাধ্যমে কিন্তু তোমরা একদম থার্ড সেমিস্টারের 100% কমন যোগ এবার তুমিও পাবে। বায়োলজি থার্ড সেমিস্টার তুমিও পাবে 35-35, একদম টেনশন নেই। যারা ভাবছো তোমাদের কিছু হয়নি, যারা ভাবছো কিচ্ছু পড়োনি, যারা ভাবছো কেমন করে নম্বর পাবো, যারা একদম হতাশাগ্রস্ত হয়ে গেছো, সকলের জন্য কিন্তু এটা একদম আশার আলো। এবং এখানে তোমরা যারা সিরিয়াস, অবশ্যই এক্ষেত্রে কিন্তু এইচএস বায়োলজি থার্ড সেমিস্টার বিগত বছরগুলোর মতো একদম 100% কমন যোগ্য সাজেশন পিডিএফ উত্তর সহ পেয়ে যাচ্ছ, এর সাথে মক টেস্ট পেয়ে যাচ্ছ, তার সাথে কিন্তু সুপার ক্র্যাশ কোর্সেস রেকর্ডেড ভিডিও পেয়ে যাচ্ছ। ন্যূনতম কোর্স ফি রাখা হচ্ছে 205 টাকা। যারা যারা এই পিডিএফটি নিতে চাইছো 8768035331 8768035331 সরাসরি আমাকে হোয়াটসঅ্যাপ মেসেজ করো, ঠিক আছে? তো আজকে আমি এবিটিএস টেস্ট পেপার সলভ করা শুরু করে দিলাম। দুটো পেপার একদম সম্পূর্ণ বিনামূল্যে আমি এবিটিএস পেপার সলভ করে দেবো বিগত বছরগুলোর মতো, ঠিক আছে? কোনো টেনশনের কোনো কারণ নেই। পরবর্তী পেপারগুলির জন্য এখন সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করো, ভিডিওটি প্রচুর শেয়ার করে দাও। সবাইকে অসংখ্য ধন্যবাদ।